শক্তি এবং সামন্ত শক্তির সঙ্গে হাত মিলিয়ে চীনা কমিউনিস্ট পার্টির লিডার মাও জেদং বা মাও সেতুং তিনি নয়া গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চীনকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন। 1990 সালে এসে চীন কিন্তু সেই নয়া গণতান্ত্রিক বিপ্লবের আদর্শে যেভাবে সমাজতান্ত্রিক আদর্শকে গড়ে তুলেছিল, আজকে 1982 সালের সংবিধানে সেইভাবে কিন্তু চীনের অর্থ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা নেই। চীনে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে। চীনের সংবিধানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা অর্থাৎ সমাজতন্ত্রের বিরোধী উদারনৈতিক গণতান্ত্রিক বা বুর্জোয়া গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করেছে। সেই কারণেও চীনের বিদেশ নীতিতে 1990 থেকে পরিবর্তন এসেছে। এছাড়া চীনের বিদেশ নীতিতে ব্যাপকভাবে পরিবর্তন এসেছে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে। 1990 সাল পর্যন্ত 1945 থেকে 1990 এই সময়ে দ্বিমেরু প্রবণ রাজনীতি ছিল। সেই রাজনীতির অবসান ঘটেছে। সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ তার অবসান ঘটেছে এবং সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব রাজনীতি অর্থনৈতিক ক্ষেত্রে এবং জোট নিরপেক্ষ যে আন্দোলন সংগঠিত হয়েছে ভারতের নেতৃত্বে তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে চীন 1990 দশক থেকে তার বিদেশ নীতিতে মৌলিক পরিবর্তন গ্রহণ করে। দেখো, পিআরসি অর্থাৎ পিপুলস রিপাবলিক অফ চায়না, গণপ্রজাতান্ত্রিক চীন বলা হয়। অক্টোবর বিপ্লবের মাধ্যমে এটাকে গ্রহণ করা হয়েছে। চীন একটি বড় রাষ্ট্র, ভারতের প্রায় 2.5 গুণ ভৌগোলিক দিক থেকে বড়, আর বিশ্বের মোট আয়তনের 1/5 হচ্ছে চীনের আয়তন এবং জনসংখ্যার দিক থেকে প্রায় 140 কোটির দেশ। এখানে ভারতের মতো লোকতন্ত্র বা ডেমোক্রেসি, আমেরিকার মতো ডেমোক্রেসিকে গ্রহণ করা না হলেও পুঁজিবাদী গণতন্ত্রের বৈশিষ্ট্যকে চীন গ্রহণ করেছে আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বৈদেশিক ক্ষেত্রে। তাহলে চীনের একটা সীমানাটা